ভিন্ন মতামতকে সম্মান করাটাই হচ্ছে জুলাই। জুলাই তো আমারও, জুলাই তো হাজির একার না। আর শাহরিয়ার ভাই আপনি তো জুলাই একা করতে পারেন না, বলতে দিবেন জুলাইয়ের তো আঘাত আমাদের শরীরে আছে। আপনি তো আপনার চেয়ে তো বেশি জুলাই আমাদের। আমি বলে নিছি তো জুলাই আপনাদের চেয়ে তো বেশি আমাদের। আমরা সবাই এক জুলাই। না না বেশি কম না। আপনাকে জুলাই আন্দোলনে আমি পাইনি কোথাও। আপনি এই হালাত 4-5 মাস এসেছেন। এই আপনারা এই কথাটা বলেন না না শুনেন, আপনাকে একটু কথা বলে দিই। আপনারা কথা জানেন না, জানতে চেষ্টা করেন আমার সম্পর্কে, তারপর আপনি বলেন। জানতে কি গুগল স্ক্রলিং করতে হবে না। ওই যে আপনি যেমন করে আপনি যে রেটরিকটা তৈরি করতেছেন পাইছেন কিনা রাস্তা শুনেন। হাদিকে টানেন কেন? আরে হাদিকে পেছেন কেন আপনারা? আপনি তো কথা বলতে দিবেন না, কন্ট্রিবিউশন আপনি সেল করেন। আপনি কথা বলেন আপনি তো একটা এজেন্ডা নিয়ে আসছেন, এজেন্ডা বলেন, আমাদের কি কথা বলতে দেন কেন? আপনি কবিতা বলার এই অধিকার আপনাকে কে দিল? অবশ্যই জুলাই আমার। জুলাই অধিকারকে আপনি জুলাই আমার, জুলাই আপনার একার না। জুলাই বলেনি আমার, আমাদের সবার জুলাই সবার। হ্যাঁ, আপনি কেন বলেন কবিতা? তা আপনারা তো টান লাগে কেন? আমার জুলাই যখন আমার জুলাই সনদ বাস্তবায়ন চাই, হ্যাঁ চাই, সেজন্যই লাগে। সেটা কি আপনি সেটাকে ভন্ডুল করতে চান? না না, আপনি তাকে কবিতা বলে অপমানিত করতে চান? শোনেন, কবিতা আপনি শোনেন, অ্যাঙ্করিং করেন, আবার এদিকে আরেক দলের সমর্থন নেন। এটা দুর্ভাগ্য। এই জন্যই গত 15 বছর এই সাংবাদিকতাদের এই অবস্থা। এখন আর তো পাঁচজনের মালিক মতো নাই। আপনি কত দেখে আসছেন? নাই। আরে ভাই 15 বছর আমরা লড়াই করেছি। শেষ করতে দেন। আমরা লড়েছি। শুনেন, আরেকটা বলছেন, আমরা বলে দিই যে একার দুলাই, আমি বলছি সবার দুলাই। আবার কান বরং আমাদের অনেকের চেয়ে জুলাই আপনার সবার দুলাই, অনেকের চেয়ে আপনার জুলাই কম। 2012 সালে শাহরিয়ার কবির মতিউর রিজার্ভ থেকে শুরু করে সবার বেলের অ্যাপ্লিকেশন করছে। আজকের আমির জামাতের পদ্ধতি আসলে মুক্তি দিয়ে আসছেন, আর আপনি আজকে বলতেছেন বড় বড় কথা। যে ছাত্র অবস্থায় নিজের ছেলের দুধের টাকা বাদ দিয়ে টাকা পাঠাইছে এই জামাত ইসলামকে, আর আপনারা আজকে বলেন বড় বড় কথা। সেন্ট টেস্কোতে চাকরি করে ট্যাক্সি চালায়, তার কিছু টাকা দিয়ে পড়াশোনা করছে, কিছু টাকা এই সংগঠনকে দিছি, আর আপনারা বলেন আমাদের নাই। এই যে 3 তারিখে এই যত লেখা পাবেন শাহবাগ থেকে ওই পর্যন্ত 5.5 লাখ টাকার কালি দিছে এই শাহরিয়ার কবির। যত লেখা পাবেন ঢাকা ইউনিভার্সিটির ওয়ালে, তার টাকির কালির টাকায় শাহরিয়ার কবির দেয়, আর আপনারা বলেন আমাদের যোগ্যতা নাই। আমার একেবারে রাগঢাক কোনো রাখার সুযোগ নেই। নির্বাচন কমিশন নমনীয় না, নির্বাচন কমিশন ব্যর্থ, অযোগ্য। নির্বাচন কমিশন তাদের স্ট্রেংথ দেখাতে পারেনি। কেন পারেনি সেটি একটি ব্যাখ্যা আমার কাছে আছে। যেমন সংস্কার একটি কবিতা, এর রচয়িতা প্রফেসর ডক্টর ইউনুস। কবিতা পড়তে ভালো লাগে, শুনতেও ভালো লাগে, কবিতার মতো জীবন হয় না। এই সংস্কার নামক যে গত 15 মাস বা 16 মাস ধরে যেটি শুনে আসছি, এটি কবিতা, এগুলো শুনতে ভালো লাগছে, কিন্তু এর মতো আসলে জীবন চালানো বা এর মতো দেশ বানানো সম্ভব না। যদি সম্ভব হতো, ব্যারিস্টার শাহরিয়ার ভাইরা তো বলেন 54 বছর ব্যর্থ। 54 বছরের ব্যর্থতার ফসল তো ব্যারিস্টার শাহরিয়ার ভাইয়েরা, আপারা। 54 বছর যদি রাজনীতিকরা ব্যর্থ হয়, তাহলে সেই ব্যর্থতার ফসল আপনারা। আমি বলবো, আমি পার্সোনালি বলছি না। যদি আপনারা বলেন যে 54 বছরের রাজনীতিকরা ব্যর্থ, তাহলে রাজনীতির সেই ব্যর্থতার ফসল আপনারা। আপনারা মিডিয়ার যারা ছিলেন তারা, আপনারা 15 বছরে যারা ছিলেন তারা, আপনি তো আরো সাফারা। শাহরিয়ার ভাই, আপনি তো আরো সাফা, আপনারা সবকে জানি তো, আপনিও কত অত্যাচার সহ্য করতে। শাহরিয়ার ভাই, আমি একটু বলি, আমার তো ব্যক্তিগতভাবে আমি আপনাকে জানি, আপনাকে সেজন্য ঘটনা হচ্ছে যে নির্বাচন কমিশন একটি ইতিহাস গড়তে চেয়েছে প্রফেসর ইউনুসের চোখ থেকে, তাই না? কি ইতিহাস গড়বে? আপনি একটা জিনিস দেখেন, সেফটি ট্যাঙ্ক চেনেন না? সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করতে হলে কি করতে হবে? এর মধ্যে কিছু ফ্রেশ পানি ঢেলে দিলে হবে? না, ফ্রেশ পানি ঢেলে দিলে হতে হবে? আগে তো খালি করতে হবে। আপনি তো জুলাই গণ অভ্যুত্থানের পরে হ্যাজিমনি মুক্ত বাংলাদেশ বানাননি। আপনি তো শুরুতেই রাজনৈতিক দলের বেহায়ার মতো কিছু রাজনৈতিক নেতাদেরকে দেখেছি, আমরা মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, আমরা বললে কষ্ট পাই, আমরা ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলবো না, ফ্যাসিস্টকে কি বলবো? আমরা এই বেলাল্লাপনা দেখেছি তো রাজনীতিতে, আমরা এই বেহায়াপনা দেখেছি তো। শুধুই ক্ষমতার জন্য এত আপোষ করলেন আপনারা, চুমু দিয়ে দিলেন, সাপের মুখে চুমু দিলেন। এই কারণে এই হ্যাজিমনি মুক্ত অ্যাডমিনিস্ট্রেশন করা যায়নি। এবং সেই হ্যাজিমনি নিয়ে কি ইতিহাস গড়বেন আমি জানি না। ইতিহাসের 2টি চ্যাপ্টার, একটি কালো অধ্যায়, একটি সোনালী অধ্যায়। আমরা আলো যেহেতু কমে আসছে, সম্ভাবনা কমে আসছে, সুতরাং আমরা একটু অন্ধকারের দিকে এগোচ্ছি আমার কাছে মনে হয়। আরেকটি জিনিস, শাহরিয়ার ভাইয়ের একটি আলোচনা শুনলাম না, আপার একটি আলোচনা শুনলাম যে কে নোট অফ ডিসেন্ট দিয়েছে আর কে দেয়নি। আরে ভাই, সংস্কার তো একটি কবিতা, এটি সম্ভব না।
এটি আপনারাও পারবেন না, কেউ পারবে না। কবিতা লেখা সহজ, কবিতার মতো জীবন হয় না। এই সংস্কারের গল্প দিয়ে কিছু কিছু লোকের ভাগ্য বদল হয়েছে, কিছু কিছু লোক পুনর্বাসিত হয়েছে, কিছু কিছু বহুজাতিক পণ্য এখানে বিক্রি হয়েছে উচ্চ মূল্যে। রাজনীতিবিদদের লুটেরা বলে তারা লুটপাট করেছে, অনেকের এপিএস এর বিরুদ্ধে দুদকে অভিযোগ হয়েছে। আপনি ফতোয়া দিয়েছেন সততার, মাফ করে নিয়েছেন কেন? গ্রামীণ ব্যাংকের হাজার হাজার কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছেন কেন? জনগণের টাকা জনগণ মাফ করেছে, আপনি মাফ করার কে? আজকে বলেন বাংলাদেশ এটা বাংলাদেশ এইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবেন, দিনাজপুর বানাবেন না গাজীপুর বানাবেন জানি না। হ্যাঁ, সুতরাং এই নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে আমি ওয়াশিংটন পোস্টের একটি স্টোরি, একটি নিউজের কথা আমি আলোচনা তুলতে চাই। একজন মার্কিন ডিপ্লোম্যাট তিনি একটা বৈঠকে বলেছেন নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তারা ভালো করবে, তাদের সাথে আমাদের সম্পর্ক ঐতিহাসিক। ইতিহাস শুরু হয়েছে তো তাদের সাথে, তাদের সম্পর্কের ইতিহাস শুরু হয়েছে 71 সাল থেকে। 1971 সালে মার্কিন পঞ্চম নৌবহর পাঠিয়েছিল পাকিস্তান, অবিভক্ত পাকিস্তান রক্ষার জন্য। সুতরাং ওই শক্তির সাথে ঐতিহাসিক এই সম্পর্ক আমাদের মধ্যে প্রশ্ন জাগায় যে একজন ডিপ্লোম্যাট তার শিষ্টাচারের মধ্য থেকে এই ধরনের কথা বলতে পারেন কিনা। আবার একই সঙ্গে একজন সংসদ সদস্য তিনি তার নির্বাচনী প্রচারণায় এটি বলতে পারেন কিনা, এটি নির্বাচনী আচরণবিধিতে আছে কিনা, কাউকে ছাড় দেওয়া হবে না, কিচ্ছু দেব না। তার মানে আপনি কি র্যাগিং করবেন, গ্রেপ করবেন? আপনি কি হুমকি দিচ্ছেন? কাকে দিচ্ছেন? চোখ কাকে লাল করেন? আমরা লাল চোখ দেখে দেখে অভ্যস্ত। আমাদের কাছে এখন মনে হয় কি ওইসব লাল চোখ হচ্ছে চোখের রোগ হয়েছে, ডাক্তার দেখান। বাংলাদেশটায় শান্তি ফেরান। আপনারা রাজনীতিকরা একজন বলছেন মুসলেকা দিয়ে আমরা পালাইনি। আরে ভাই, আপনি তো গুপ্ত হয়ে গেছেন, আপনি পালাবেন কি? আপনি তো গোপনে চলে গেছেন। মুসলেকার কথা, এইসব পলিটিক্যাল রেটরিক না করে আপনি রাষ্ট্রকে নিয়ে, আপনি দেশকে নিয়ে, জনগণকে নিয়ে কি ভাবছেন? আপনি আপনার স্বপ্ন দেখান। এ পলিটিক্যাল লিডার ইজ এ ভেন্ডার অফ ড্রিম, নট এ ফ্রড। পলিটিক্যাল লিডার্সরা কিন্তু ফ্রড না। এখন যে কথাগুলো হচ্ছে রেটরিকের নামে, এটা ফ্রড পানা হচ্ছে, এটা বাটপারি হচ্ছে। আমি একজন নাগরিক হিসেবে আমি মনে করি আপনি ভোটের মাঠে জনগণের মন জয় করার চেষ্টা করেন। হুমকি দেন কেন? পেছন দেখান কেন? পেছনে কার কি আছে এটা তো আমরা জানি ভাই। সামনে নির্বাচন, ইন্ডিয়া যখন, দিল্লি যখন বলছে যে আমরা এখানে অমুককে ভালো দেখতে চাই, তমুককে ভালো দেখতে চাই, আজকে শৃঙ্খলা একটি কথা বলেছে যে অনিয়ম না হলে জামাত ক্ষমতায় আসবে না। আরে ভাই, জামাত তো জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনবে। যদি জামাত ভালো কিছু করে, জামাতকে জনগণ ভোট দেবে। হুইজ শৃঙ্খলা? আপনাকে কে ডেকেছে এখানে? এটাও আমার কাছে মনে হয় এটাও এক ধরনের মানে ফাঁদ। এটা ওই বিএনপিকে এক ধরনের স্টিগমার মধ্যে ফেলে দেয়া। আবার বিএনপির কিছু নেতারা, আপারা কিছু নেতারা এমনভাবে কথা বলছেন যে উজু করতে হবে, নামাজ পড়তে হবে, অমুকের নাম। ভাই, কাল্ট বানাচ্ছেন কেন? তারেক রহমানকে প্রশ্ন করার সুযোগ দিন জনগণকে। জনগণ তারেক রহমানকে প্রশ্ন করুক, জনগণ শফিকুর রহমানকে প্রশ্ন করুক। যদি প্রশ্ন বন্ধ হয়ে যায়, কাল্ট হয়ে যাবে। হাসিনার দিল্লি ছিল, আপনাদের দুই দলের কোনো দিল্লি নেই। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসবো। আমি একটু শাহরিয়ার কবির কাছে যেতে চাই। আপা একটু যদি সময় দিতেন, ভাইয়ের কয়েকটা কথা বলি। ভাইয়ের শেষের কথাটাকে পুরোপুরি ধারণ করতেছি, এরকম সাংবাদিকতায় দরকার। কিন্তু প্রথম দিকের কথাগুলোকে একটু উত্তর না দিলেই না কি অনেক কিছু শেখার আছে। হাদিকে কবিতা বানায়েন না। আপনার সময় আমি একটা বলিনি, আমি বলতে দিই ভাই, আমি আপনার সময় বলিনি, আমাকে বলতে দেন, আমাকে আগে বলতে দেন। আমি ক্লারিফাই করছি না, ক্লারিফাই করেন না, আপনি পরে বলেন, আপনার সময় বলেন। জি, আবার জুলাই অভ্যুত্থানকে যারা নিছক 90-এর অভ্যুত্থানের সাথে তুলনা করে, সেটা যেমন আমি অপোজ করি। এই বিপ্লবকে ধারণ করতে হবে। ঠিক হাদির অভ্যুত্থান, হাদির স্বপ্ন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেমন স্বপ্ন দেখতে হবে, জুলাই সনদটা হচ্ছে সেই রিফ্লেকশন। এটা আমার মতামত। ভাই, ভিন্ন মতামতকে সম্মান করাটাই হচ্ছে জুলাই। জুলাই তো আমারও, জুলাই তো হাদির একার না। আর শাহরিয়ার ভাই, আপনি তো জুলাই একা করতে পারেন না। জুলাইয়ের তো আঘাত আমাদের শরীরে আছে। আপনি তো আপনার চেয়ে তো বেশি জুলাই আমাদের। আমি বলে নিছি তো, জুলাই আপনাদের চেয়ে তো বেশি আমাদের। আমরা সবাই এক। জুলাই বেশি কম না, আপনাকে জুলাই
আন্দোলনে আমি পাইনি কোথাও। আপনি এই আপনি হালত ওই যে 4-5 মাস এসেছে। এই আপনারা এই কথাটা না, না, বলেন, না, না আপনি না 4-5 শুনেন, মাস আপনাকে একটু কথা বলে দিই। আপনারা আপনাকে কথা জানেন না, শাহরিয়ার ভাই, জানতে আপনি চেষ্টা করেন আমার সম্পর্কে, তারপর আপনার আপনি সম্পর্কে বলেন। জানতে কি গুগল স্ক্রলিং আপনার করতে গুলো হবে? করতে হবে না। ওই যে তাহলে আপনি যেমন করে আপনি কিন্তু পাইনি। আপনি যে আপনি কেন- রেটরিকটা তৈরি করতেছেন কি পাইছেন rhetoric কিনা তৈরি রাস্তা করছি? শুনেন। হাদিকে আপনি- টানেন কেন? আরে এই হাদিকে আপনাদের- পেতেন কেন আপনারা? ইস, আপনি তো কথা বলতে দিবেন না। আপনার ঠিক আছে, আপনি contribution কথা আপনি বলেন। sell করেন। আপনি কথা বলেন। বলেন আপনার আপনি তো contribution একটা বলেন। এজেন্ডা নিয়ে আসছেন। হাদিকে কেন এজেন্ডা আনবেন? বলেন, আমাদের কি কথা বলতে দেন কেন? Please. আপনি কবিতা বলার এই অধিকার আপনাকে কে দিল? অবশ্যই, জুলাই আপনি আমার। জুলাই অধিকারকে আপনি জুলাই এভাবে- আমার, জুলাই আপনার একার না। জুলাই জুলাই আমি তো আমার। বলিনি আমার, আমার, আমাদের জুলাই সবার আমার তো। জুলাই, জুলাই সবার। হ্যাঁ, তাই হ্যাঁ, সেইভাবে আপনি কেন কথা বলেন। বলেন কবিতা? তা আপনারা তো আপনি টান কবিতা লাগে বলেন কেন? আমার জুলাই যখন আমার জুলাই সনদ বাস্তবায়ন চাই, চাই, সেজন্য জুলাই- লাগে। সেটা কি আর আপনার আপনি একার সেটাকে জুলাই? ভন্ডুল করতে চান। না, না, আপনি জুলাই কি তাকে আপনার কবিতা একার? বলে অপমানিত জুলাই করতে কি চান। আপনার একার? শোনেন কবিতা, আপনি শোনেন অ্যাঙ্করিং করেন, আবার এদিকে এসে আরেক দলের সমর্থন নেন। দলের এটা সমর্থন দুর্ভাগ্য। করলেন? আপনার পক্ষে এই জন্যই গেলে গত ভালো হতো। 15 বছর এই সাংবাদিকতাদের এই অবস্থা। এখন আর তোফাজ্জল হোসেন আপনি মানিক মিয়ার কোথা মতো থেকে নাই। এসছেন? আপনি কোথা থেকে আপনারা এসছেন? নাই। আর আরে ভাই, শুনেন, 15 বছর আর শেষ আমরা করতে লড়াই দেন, করেছি। শেষ করতে দেন। আমরা আপনি আমরা বলছেন- লড়েছি। শোনেন, আরেকটা আপনার জিনিস একার বলছেন, জুলাই। আমরা বলে আমাদের দিন যে জুলাই- একার জুলাই, আমি বলছি সবার জুলাই। আবার কান বরং খুলে আমাদের শোনেন, অনেকের চেয়ে জুলাই আমাদের আপনার সবার কম। জুলাই। অনেকের সবার- চেয়ে আপনার জুলাই কম। আমার আপনি জুলাই দেখে কম নিন। না, কম আমরা না একটু বেশি প্রশ্নে তা চাই না, আসি। এখানে আমরা গন্ডগোল প্রশ্নে করতে আসি। আসিনি। না, গন্ডগোল আর না। আপনি আপনি- ক্রেডিট নেওয়ার জন্য আপনাদের- আসতে পারেন, আমি ক্রেডিট নেওয়ার জন্য আপনাদের আসিনি। আরে ভাই, ধন্যবাদ। অনেকগুলো শোনেন, ফাইল শোনেন, নিয়ে এসে চিল্লায় শোনেন। কথা বললেই সত্য হয় না। আরে ভাই, যৌক্তিক জায়গায় কথা আপনি বলেন। ডাইরেক্ট আক্রমণ না করে আপনি কি কথা বলতে আসছেন, জনগণ শুনুক। বলেন, please। আপনি দয়া করে কথাটা বলতে দেন। বলেন। কথা শেখার জন্য মতো বলেন, বন্ধ করে কিন্তু দিন না। মিথ্যা কথা বলবেন আমরা না। মিথ্যা কথা বলি না। আপনি মিথ্যা কথা বলবেন না। আপনি আমরা- মিথ্যা আমরা কথা বলবেন, এখানে- এরকম মিথ্যা কথা বলতে একুজ না, করবেন না, না। আপনি Don't কথা say that, বলেন। don't say that। এখানে না, আমরা আপনি মিথ্যা কথা মিথ্যা- বলতে এখানে আসিনি। এখানে হাদিকে না, না, কেটে আপনি এনেছেন। অবশ্যই হাদিকে টানবো। হাদির স্বপ্ন তো জুলাই সনদের তা স্বপ্ন। আমার স্বপ্ন কি? আপনার স্বপ্ন জুলাই সনদের স্বপ্ন না। আপনার সম্পর্ক তো আপনি জুলাই সনদের স্বপ্ন না। আপনার আপনি সম্পর্ক তো বলতেছেন কি? আমরা একটু যে আপনি কি কথা- বলতেছেন? ভাই- যে আপনি জুলাই সনদের একটা গল্প, আপনি কিভাবে এই অকাজে দেখালেন? জুলাই সনদকে গল্প আপনি বলি। গল্প বললেন, কবিতা না, 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 বলছেন। গল্প অবশ্যই। বললে তাও হতো। সংস্কার একটি কবিতা। এবং এটা অলিক, সংস্কার ইউটোপিয়া, এটাকে সংস্কার বাস্তবায়ন একটি করা কবিতা। সম্ভব না। আমরা একটু ঠান্ডা এটা ভাবে সম্ভব কথা না। বলি। আপনি এই না, কথা বলেন কিভাবে জুলাই বাংলা সনদ বলিনি, দ্বারায়? আমি বলেছি আপনি জুলাই, আপনি আবার বলেন সংস্কার। না, আপনি বলছেন সংস্কার সংস্কার মানে কি? বলেছি। সংস্কার মানে তো জুলাই হ্যাঁ, সনদ না? সংস্কার বলেছি। সংস্কার মানে কি জুলাই সনদ কি না, সংস্কার আর তাহলে জুলাই আমরা সনদ এক আমরা না। দুজনের কথাই শুনবো। কোনটা? আমরা একটু ঠান্ডা হই। কোনটা? আমরা একটু আমরা বলি। একজন একজন করে কথা বলি। বলেন, আমরা বলেন, দুইজনের আমরা- কথাই আমাকে শুনবো। বলার ফ্লোর দিলে আমরা আপনি একটু- বলতে এবার পারেন। একটু- বলেন, একটু আপনি ঠান্ডা বলেন। ভাবে আমরা দুইজনের যা কথাই বলতে চান শুনবো। বলেন। এখানে বলতে দেন। সবাই মতামত প্রকাশ করবে, দ্বিতীয় সবাইকে কথা আমরা যে ফ্লোর দেব। 3-4টা কথা খুবই অবজেকশনেবল। এক গুপ্তর কথা বলতেছেন, তাহলে আমাকে হারিস চৌধুরীর কথা মনে করতে হয়। ও যখন বলে কি ও যে খত দিয়ে যায়নি, এটা তো একটা, আপনি বলছেন রেটরিক, খুব ভালো কথা। বেগম জিয়া তো যায়নি। দেশনেত্রী বেগম জিয়া সন্তানের চেয়ে দেশকে মূল্য দিছে এবং সেজন্য একটা সন্তানকে হারাইছে। তাকে ধারণ করছে অভিভাবক হিসেবে সমস্ত দল। আপনি বলছেন গুপ্তর কথা, সালাউদ্দিন সাহেব, রিজভী সাহেবরা কোথায় আন্ডারগ্রাউন্ডে থেকে হরতাল ডাকেনি? কেন আপনি গুপ্ত বললেন? এখানকার রাস্তায় ছিল না? এই যে আবার বলতে দিচ্ছেন না, আমরা বলতে আবার দিচ্ছেন না। আপনার কাছে আসবো। আমাকে শেষ করতে দেন আগে। এই গুপ্ত ছিল না বলেই 8 জন জামাতে ইসলামের সর্বোচ্চ 8 জন নেতা যে গুপ্ত থাকতো, তাহলে ফাঁসির কাস্টে যেতে হতো না, তাহলে আমেরিকা থেকে ফিরে আসতো না, তাহলে আমেরিকায় থেকে যেত। মীর কাসেম আলী ভাই আমেরিকা থেকে এই মামলা হওয়ার পর ফিরে আসছে, ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর। সো এই কথাগুলো, ন্যারেটিভগুলো আপনারা সাংবাদিক, আপনার হচ্ছে এদেশের জন্য মিরর। আপনারা এমন করে বলবেন যেটা মানুষের জন্য লাগে, কারো পক্ষ হয়ে বলেন না। আমি আবার উত্তর দিব, আমি একজন শাহরিয়ার কবির। আর যদি আপনারা বলছেন আমি তো নতুন, ঠিক আছে, আপনাদের অবদান সবচেয়ে বেশি, ভালো কথা। আমাদের অবদান নাই, অবদান রাখতে তো কোনো অসুবিধা নেই। অবদান আগে যদি না থাকে এখন রাখতে কি অসুবিধা আছে? আর অবদান আমার আছে এই কথা বলবো না। যারা অবদান আছে কিনা যারা জানে, এটা আমি লিখে প্রমাণ করব না। 2012 সাল থেকে কোর্টের বারান্দায় যারা আছে তারা জানে জামাত ইসলামের সমস্ত বড় বড় নেতাগুলোকে কে মুক্তি করাইছে, কে শেষ জীবন বাজি রেখে বেল অ্যাপ্লিকেশন করছে। বাংলাদেশের ইতিহাসে নট টু অ্যারেস্ট, নট টু হ্যারাস প্রথমকে ইন্ট্রোডিউস করছে 2012 সালে এই শাহরিয়ার কবির। 2012 সালে এই শাহরিয়ার কবির মতিউর রিজার্ভে থেকে শুরু করে সবার বেলের অ্যাপ্লিকেশন করছে। আজকের আমিরে জামাতের পর্যন্ত 13 সালে মুক্তি দিয়ে আসছেন, আর আপনি আজকে বলতেছেন বড় বড় কথা। যে ছাত্র অবস্থায় নিজের ছেলের দুধের টাকা বাদ দিয়ে টাকা পাঠাইছে এই জামাত ইসলামকে, জি, আর আপনারা আজকে বলেন বড় বড় কথা। সেন্ট টেস্কোতে চাকরি করে ট্যাক্সি চালায়, তার কিছু টাকা দিয়ে পড়াশোনা করছে, কিছু টাকা এই সংগঠনকে দিছি, আর আপনারা বলেন আমাদের নাই। এই যে 3 তারিখে এই যত লেখা পাবেন শাহবাগ থেকে ওই পর্যন্ত 5.5 লাখ টাকার খালি দিছে এই শাহরিয়ার কবির। যত লেখা পাবেন ঢাকা ইউনিভার্সিটির ওয়ালে
তার টাকির কালের টাকায় শাহরিয়ার কবির দেয়। আর আপনারা বলেন আমাদের যোগ্যতা নাই। 2 তারিখে যখন এই সেরাটনে 30, 1, 2 সমস্ত ব্যারিস্টারদেরকে নিয়ে মিটিং করে, এটাই শাহরিয়ার কবির। আপনারা বলেন নাই। এই আমিরে জামাতকে যখন হত্যা করার জন্য আপনারা ধরার জন্য ইয়া করেন, তখন এই শাহরিয়ার কবির তার সাথে ঘুরে ঘুরে বেড়ায়। এটাই হচ্ছে শাহরিয়ার কবির। হজ করতে যায়, উমরা করতে যায়, কার সাথে? আমিরে জামাতের সাথে, জীবন বাজি রেখে। ধরলে ধরবে ছোট ছোট দুধের বাচ্চা নিয়ে। ছোট ছোট দুধের বাচ্চা নিরাপত্তা পায়নি বলে পরিবারকে এদেশে রাখতে পারিনি। এটা হচ্ছে শাহরিয়ার কবির। আর আপনারা বলেন 5 মাস আমাকে দেখছেন। আপনারা বলেন 5 মাস দেখছেন। এই শাহরিয়ার কবির যা ইনকাম করে তার 3 ভাগ দেয় ইসলামী আন্দোলনে। এটাই দেখছেন সাংবাদিক না? ও 2 দিন হচ্ছে টকশোতে আসছি, ভাবছে ও শাহরিয়ার কবির কিছু জানে না, নতুন আসছি। নতুন ইয়া কেন? 70 এত লাগে কেন? ও আমাকে প্রমাণ করতে হবে আমি জুলাই যোদ্ধা না। সেদিন এই ট্রাইব্যুনালে 70টা মামলা করছি, তার মধ্যে একটার ফিস নিছি। 70টা মামলা করছি সেদিন, ফিস নিছি একটার। গত এই কয়েকদিনে রিট ফাইল যতগুলো করছি তার মধ্যে 3টার পয়সা নিছি, বাকি একটা রিটের পয়সা নিইনি। এটা শাহরিয়ার কবির। ও একটু দাঁড়িয়ে আছে, ওই যে নাম দিয়ে দিলেন ছাগল না? খুব ভাল লাগে না নিয়ে সেবে বেজ্জত করতে? একদিন বলছিলাম কালের কণ্ঠতে, আসবো না। যমুনা একদিন বলছিল, শোনেন, দেশ আগে, আমরা দেশের জন্য আসছি, ইসলাম কায়েমের জন্য আসছি, কারো রক্তচক্ষু ভয় করে না। ভারতকে ভয় পায় না, আর আপনারা কে? ব্যক্তিগত আক্রমণ ছাড়েন। এখানে কথা বলতে আসছি, কথা বলতে দিলে দিবেন, না দিলে দিবেন না, অসমস্যা নাই। এক টিভি ডাকেন, আর এক টিভি আছে। আপনার এখানে আজকে কি একটা দুঃখ নিয়ে চলে গেলাম, আর আসবো না, কি হবে? শেষ করতে দেন একটু। ওনার অনুষ্ঠানে গেছি একবার, তারপর আর ডাকেননি, যাইনি তো। ডাকলে যাও না। গ্লোবের আমি হচ্ছে লিগাল অ্যাডভাইজার, তারপর গ্লোবে যাইনি। গ্লোবাল টিভি লিগাল অ্যাডভাইজার, পুরো লিগাল গ্লোবাল টিভি না, গ্লোবের আমি লিগাল অ্যাডভাইজার হোল গ্রুপের, তারপর যাইনি। আর আপনি আমাকে বলতেছেন আমি শাহরিয়ার কবিরকে? আপনি আমার বলতেছেন গুগল সার্চ করতে হবে? দাদা একদম এই স্টেটমেন্ট দিলাম, আমিরে জামাতকে সাক্ষী রেখে। আর আল্লাহ তো জানেই, যা যা বললাম যে কোর্টে খোঁজ করে দেখেন। 11 নম্বর কোর্টে প্রথম আমি এই শাহরিয়ার কবির নট টু অ্যারেস্ট, নট টু হ্যারাস করি, যাতে লোকগুলোকে জেল গেটে আর আটকায় রাখা না যায়। আর আপনারা আসছেন আজকে ডিটেনশনের, আজকে ডিটেনশন দেন। সেই ডিটেনশনের খবর আমি অনেক আগেই রচনা করে দিছি। আর বলেন গুপ্ত, তখনকে আমি যা বলবো আমি জামাত ইসলাম করি, সেজন্য আমার হাইকোর্টের ভাইবাতে ফেল করাতে চাইছে অ্যাটর্নি জেনারেল সাহেব। যা জাস্টিস ফরিদকে জিজ্ঞাসা করেন যে জামাত ইসলামকে সমর্থন করি বলে। মীর কাসেম আলীর মুক্তির জন্য যখন পার্লামেন্টে করেছিলাম, সেই ছবি দেখা বলে এই ছেলে জামাত ইসলাম করে, একে পাশ করানো যাবে না। আপনি তো আছেন বাংলাদেশে, আর সারা বিশ্বে দৌড়াইছি, সারা বিশ্বে দৌড়াইছি এই হাসিনা অটোক্রেসির বিরুদ্ধে। এর চেয়ে আর বেশি কিছু নাই। এই জাতির সবচেয়ে বড় কথা, যেই সাংবাদিক হন অন্ধ হন না, আর আমাদেরকে এইভাবে ন্যাক্কারজনকভাবে অপমান করেন না। আল্লাহ সম্মানের মালিক, সম্মান দিবেন। এবং এই সুযোগ করে দিলেন রাগ করে এই কথাগুলো বলার, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। আমি একটু ছোট্ট 1 মিনিট কথা বলতে চাই। শাহরিয়ার ভাই, আমার কথায় ব্যক্তিগতভাবে যদি আহত হন, আই এম সরি, বাট আমি আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি। আপনি আমাকে বলছেন আমি করিনি, আমি আপনি রিলটা ঘোরান, দয়া করে অনুগ্রহ করে বলতেছি রিলটা ঘোরান। আপনি কথা বলছেন কিনা যদি না বলেন আমি আপনার পা ধরে মাপ চাবো। আমি এই প্রকাশ্যে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি যদি এই কথা না বলেন আমি এই অনুষ্ঠানে ক্যামেরার সামনে আপনার পা ধরে মাপ চাবো। আপনি বলছেন আমি 3 বার চলে আসছি, না না না, আপনি বলছেন চ্যালেঞ্জ দিলাম। আচ্ছা ঠিক আছে, আপনার ঠিক আছে, আপনি ব্যক্তিগত আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। আপনি আমার একটি কথা মিসকোট করেছেন। আমি বলেছি সংস্কার একটি কবিতা, আপনি এর মধ্যে হাদিকে টেনে আনা অপ্রাসঙ্গিক, অমূলক। ঠিক আছে, সেটা আপনার জুলাই সনদ এটা টেনে আনা অমূলক। আর আপনি নিজে আলাদা, আপনি এটা একটু ব্যাখ্যা দেন তো। আপনি সাংবাদিক হিসেবে এদেশের সংস্কার আর জুলাই সনদ কথা আলাদা, বলেন না। আপনি যদি পার্থক্য না বোঝেন সেটা আমার দায়। আমি বুঝিনি, আমি একটা সাধারণ মানুষ, একটু বুঝান না সংস্কার আর জুলাই সনদ কি আলাদা সেশন না, যেই কারণে আমি এত সময় পাবো না, হয়তো 1 মিনিট 2 মিনিট পেতে পারি। আপনি নিজেই বলেছেন যে আপনার ত্যাগগুলো
দীর্ঘ সেই 12 সাল থেকে ধারাবাহিকভাবে আপনি করেছেন, অবশ্যই আপনাকে সাধুবাদ জানাই। কিন্তু আপনি আবার নিজের মুখেই বলেছেন যে আপনি বলতে পারেননি আপনি জামাত করেন, আপনি মানে স্বীকার করতে পারেননি জামাত করেন। আপনাকে অ্যাটর্নি জেনারেল ফেল করিয়ে দিবে, হাইকোর্ট ফেল করে দিবে না, জামাত বলে ছবি দেখায় বললাম, আপনি বলেননি, না বলতে পারার পরও জামাত ট্যাগিং দিয়ে আপনাদের ফেল করে দিতে। তার মানে ঘটনা হচ্ছে আপনি তো অনেস্টলি বলতে পারেননি, এটা আপনার একটা ব্যথা, এটা আপনার দুঃখ যে আপনি জামাত করেও জামাত বলতে পারেননি। এটাই গুপ্তচর বৃত্তি, যে আপনি যেটা করেন সেটা বলেন না, সেটাই গুপ্ত রাজনীতি। রাজনীতি অবশ্যই কৌশল, রাজকীয় কৌশল। গুপ্ত যা কিছু সেটা অপকৌশল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক যুদ্ধে কাফেরদের সাথে হেরেছেন না, আবার জিতেছেন, আহত হয়েছেন। নবী কখনোই তার সৈনিকদেরকে পরিচয় গোপন করিয়ে শত্রু শিবিরে পাঠিয়েছেন যুদ্ধ জয়ের জন্য। সিরাতের বই আপনাকে একটা গিফট করব ভাই, সিরাতের বই একটা গিফট করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 বছর মধ্যে 5 বছর পরিচয় দিতে পারেননি, ইসলামের ডাক দিতে পারেননি। আপনি গুপ্ত ছিল, রাতের বেলা নবী কখনো গুপ্ত ছিল না, নবী ইসলামের জন্য লড়াই করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ঘোষণা দিতে শুনেন, নবুয়ত প্রাপ্তির পর প্রথম দুজন ছাড়া কাকে বলতে পারেনি। না শুনেন, আর গুপ্তর কথা বলে বিএনপি এবং আমরা দুটাই গুপ্ত। নবীকে হিজরত পর্যন্ত করতে হয়েছে। বিএনপি কি গুপ্ত ছিল না? না, বিএনপি গুপ্ত ছিল না, ছিল না। না, অবশ্যই না। সালাউদ্দিন সাহেব আর ইয়াদ গুপ্ত থেকে দেয়নি, সালাউদ্দিন সাহেব দেয়নি, পরিচয় গোপন করে আচ্ছা, আর বিদেশ থেকে খুব আপনি বলতে তাহলে আটলা লিস্টটা নিয়ে এসে দিবনি। সালাউদ্দিন আহমেদ কখনো বলেছে যে আমি বিএনপি করি না? আচ্ছা, আমরা এখনই বলি, আপনি তো নিজেই বললেন যে আপনি এখনই পরিচয় দিতে বলতেছে পারেননি। আমাদের কেন আমরা বলতে পারিনি, একটা আপনি গুপ্ত বলতেছেন, আমরা পরিচয় গোপন করে। আপনি তো নিজেই স্বীকার করলেন পরিচয় দিতে পারেননি। শুনেন না কেন, জি প্লিজ। আপনি বলতেছেন যে তাহলে বলেন, আমরা একজন একজন করে একটু কথা বলি, একজন একজন করে বলি, আমরা একজন একজন করে কথা বলি, যেহেতু এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কোনো ভাবে জেতার প্রবণতা কি নির্বাচনী সহিংসতা ও অসহিষ্ণুতাকে উস্কে দিচ্ছে কিনা, আর এর দায় কার বলে আপনি মনে করছেন? এবং আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের আজকের এই লাইভের আজকের শোয়ের কিন্তু আমাদের টপিক নির্বাচনকে ঘিরে, এবং আমাদের টপিক ইসি কেন নমনীয়। ধন্যবাদ আপনাকে। দেন ভাই যে কথা লাস্টে বললো, আমি আবার বেগম খালেদা জিয়া দেশনেত্রী, তিনি বলছেন পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না। তো যেমন বললেন যে আমরা যদি ভাইয়ের কথা ধরেও নি তর্কের খাতিরে, বাংলাদেশ জামাত ইসলাম গুপ্ত সুপ্ত, এখনও অনেকেই আছেন যারা নিজেরা একটা দলকে সমর্থন করে বক্তব্য দেন কিন্তু বলতে পারেন না যে ওই দলকে সমর্থন করেন। এটাও দুঃখের বিষয়। এনিওয়ে, আপনার প্রশ্নের উত্তর দিই। আপনাকে আগেই বলছি, আবার সেটা রিপিট হয়ে যাবে। রিপিটটা হচ্ছে, নির্বাচন কমিশন ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। এবং এটা জুলাই সনদ যতক্ষণ বাস্তবায়ন না হবে না ততক্ষণ একটা ইনস্টিটিউশন দাঁড় হবে না। আর ভাই যেভাবে বললেন ওরা ব্যর্থ, আপনি ব্যর্থতা মেনে নিয়ে কিন্তু ইলেকশন করতেছেন। তো আপনি ব্যর্থতা যদি মেনে না নিতেন ইলেকশন করতেন না। দ্বিতীয় কথা, ইলেকশন কমিশন অনেক লিমিটেশন আছে, সেটা আমি আপনি সবাই জানি। পুলিশকে আজ পর্যন্ত আমরা কি করতে পারিনি, এক জায়গায় করতে পারিনি। ভাই প্রথম দিকে একটা কথা বলছিলেন যে এই ইউনূস সাহেবের সরকার রাষ্ট্রপতিকে সরায় দেওয়ার পিছনে কে অবজেকশন দিছে, আমার চেয়ে ভাই ভালো জানেন। যখন শাহাবুদ্দিনকে সরায় দিতে চাওয়া হয় তখন কে অবজেকশন দিছেন, ভাই ভালো জানেন। জাতীয় সরকার গঠনের কথা যখন বলা হয়েছে তখন কে অবজেকশন দিচ্ছেন, এটাও ভাই ভালো জানেন। ভাই কিন্তু দুইটা জিনিস আমি সমর্থন করি, যে হ্যাঁ কিছু কিছু যাদেরকে ওখানে পাঠানো হয়েছিল তারা নিজেদের আখের গুছানো দেন। একটা উপদেষ্টা কেন চিন্তা করবে সেফ এক্সিটের? যদি সে খারাপ কাজ না করে থাকে তাহলে সেফ এক্সিটের চিন্তা তো তার করার কথা না, সে তো এদেশেই থাকবে। সেফ এক্সিট মানে কি দেশ ছেড়ে পালিয়ে যাবে? আমি যেমন এক জায়গায় একজনের নাম ধরে বলছিলাম, আপনি খালি রাস্তায় আসেন, ওখান থেকে পথ থেকে মানুষ আপনাকে ঠিক উত্তর দিয়ে দিবে। সো কিছু কথাও ভাইয়ের ঠিক, কিছু কথা ঠিক না বলবো না, মাঝামাঝি। কারণ আমাদেরকে ইলেকশনটা করতে হবে ভাই সব কিছুর ঊর্ধ্বে। ইলেকশন না করলে ভাই যেটা বললো, দেশ পিছিয়ে যাবে না, দেশ শেষ হয়ে যাবে। কিন্তু সেই ইলেকশনে কি রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কোনো ভাবে জেতার প্রবণতা না, এখানে এটা থাকবেই। এখন আরো একটা জিনিস বলি, যে কোনো ভাবে এটা আগে বলি আপনাকে, ভোট ব্যাংকটা হচ্ছে বিএনপি জামাতের এক, আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার যে অবস্থান, জামাত ইসলামেরও ঠিক একই অবস্থান। তাহলে ভোট যারা দিবে তাদেরকে পছন্দ করতে হবে। আর ভোটের মাঠে আপনি জনগণকে উদ্বুদ্ধ করার জন্য অনেক কথাই বলেন,
কিন্তু সেটা নিয়ে আলোচনা করার বা হতাশ হওয়ার বা সেটা নিয়ে এক্সাইটেড হওয়ার কিছু, এই যে ভাই বললো কে কাকে জান্নাত দিতে চাচ্ছে না দিতে, টোটালি আমি জান্নাত বলি না। আচ্ছা, আপনি যদি না বলে থাকেন, ওই বললেন না যে কে কে জানে কি দিচ্ছে, হাতে ধরে নেন। আমি বললাম যে এগুলো কথা আমরা ধরে অনেক নেন, সময় আপনি বলি। গতকাল তো আমি- বলেছেন জান্নাত নিয়ে। না, জান্নাত বলিনি, গতকালকে যা বলছি আপনার কাছে লেখা আছে, আপনি বলেন, আমি বলে দিচ্ছি যে একজন মুসলমান হিসাবে আপনার এদেশে ইসলাম কায়েম করতে চাওয়াটা এটা আপনার নৈতিক দায়িত্ব। এটা আমি আমার ব্যক্তিগত বিশ্বাস, এটা অনেকের বিশ্বাস আলাদা হতে পারে। আমি আমার বিশ্বাস থেকে আমি একটা কথা আপনি বলতে মনে পারি। করেন দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন তাহলে কিয়ামতের দিন কি উত্তর দেবেন? এই কথাটা আপনি গতকাল বলেছেন, কোট আনকোট। হ্যাঁ, কোট আনকোট বলে দিচ্ছি। প্রথম কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিস বলছে, একটা ওপেন এক্সাম, আপনাকেও আমাকে সবাইকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, মান নবিউকা, মান দিনুকা। এই মান দিনুকার মানে হচ্ছে দিন প্রতিষ্ঠার জন্য আপনি কাজ করছেন কিনা দুনিয়ায়। আমি নওগাঁতে গতকাল রাতে বলছি, জামাতে ইসলাম হোক আর যে কোনো ইসলামিক দল যে ইসলাম কায়েম করতে চায় তাকে ভোট দিতে হবে। যেহেতু নওগাঁ সদরে অন্য কোনো ইসলামিক দল নাই, তাহলে আমি মনে করি জামাতে ইসলামের দাঁড়িপাল্লাকে আপনাদের ভোট দেওয়া উচিত। এটা আমার একান্তই, আবার বলে দিলাম যে আমি জামাতে ইসলাম তো কোনো পদ হোল্ড করি না, এটা আমার একান্তই এবং আপনার ইমানের নৈতিক দায়িত্ব। না হলে আপনি কবরে যেয়ে কি উত্তর দিবেন? একটাই উত্তর দিতে পারেন, আল্লাহ আমার অতটুকুনি ক্ষমতা ছিল। কি ক্ষমতাটুকুন ছিল? যে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য ওরা কথা বলছে, ওদের ভোট দিছি। সো এই যে কথাটা বললাম, এটাও কিন্তু আপনাকে বলতেছি যে এটা নিয়েও অনেক কথা হতে পারে, বিএনপি জামাত সব কিছু, কিন্তু একটা জায়গায় মনে রাখতে হবে, বিএনপি জামাতকে ভাগ করলে কার সবচেয়ে লাভ? লাভ হচ্ছে আমার ভারতীয় বন্ধুদের। বিএনপি জামাত দীর্ঘদিন একসাথে ছিল এবং আগামীর বাংলাদেশ গঠন করতে হলে এই দুই দলকে এক জায়গায় থাকতে হবে, সমস্ত মতবিরোধের উপরে উঠে, না হলে এ দেশে কোনো দিন শান্তি শৃঙ্খলা আসবে না। এবং এটা আমার বিশ্বাস যে এই দুই দল যদি কামড়াকামড়ি করে, তাহলে আবার সেই ফ্যাসিস্ট ফিরে এসে জায়গা করে নেওয়ার যা যা সেই একই জায়গায় কাজটা করবে। এবং ভাই যেটা বলছে প্রথম দিনই সব পরিবর্তন করা উচিত ছিল, এই পরিবর্তনে কে বাধা দিছে এটাও ভাই বলুক, স্পষ্ট করে বলুক, যারা কে এই প্রশাসনের সব কিছু বাতিল করতে চাওয়া হয়েছিল, প্রেসিডেন্টকে বাতিল করতে চাওয়া হয়েছিল, এগুলো কেন সম্ভব হয়নি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু জনাব সাইদ খানের কাছে যেতে চাই। আপনি কি মনে করেন যে প্রধান উপদেষ্টার সেফ এক্সিটের কোনো প্রয়োজন আছে? জি, ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টা সেফ এক্সিট চাইছে এরকম কোনো তথ্য আমার কাছে নাই। আর দু একজন উপদেষ্টা চাইতে পারে, শাহরিয়ার ভাই যেটা বললেন, শাহরিয়ার ভাই যেহেতু আইনের মানুষ, ওনার কাছে তথ্য থাকতে পারে, যদি রাষ্ট্রের জানতে ইচ্ছা করে তাহলে ওনার কাছে জেনে নিতে পারে। আমার কাছে তথ্য নাই। তবে কিছু কিছু উপদেষ্টার আশপাশের উইং নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম যে তারা নানানভাবে ফুলে ফেপে উঠেছে। আমি শাহরিয়ার ভাইয়ের একটি কথা যেটি উনি নওগাঁতে বলেছেন, অত্যন্ত ভালো কথা বলেছেন, যে মৃত্যুর পরে আল্লাহ প্রশ্ন করবেন যে তোমার দিন কি, তোমার রব কে। হ্যাঁ, এই চারটি প্রশ্ন থাকবে। হ্যাঁ, তিনটি প্রশ্ন থাকবে। এই তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে, আমাদেরকে মুখোমুখি হতে হবে। খুবই ভালো কথা। কিন্তু খুলনার কৃষ্ণনন্দী দাদা কি জবাব দেবেন তখন? কৃষ্ণনন্দী দাদা তো আল্লাহ, সাহেব আমি একটু বলি, খুলনার কৃষ্ণনন্দী দাদা তো আর আল্লাহকে বিশ্বাস করেন নাই। উনি তো যাবেন চিতায়, যদি ওনার ধর্মীয় রীতিনীতি উনি মেনে চলেন, চিতায় যাবেন। তো আবার কৃষ্ণনন্দী দাদা বলেছেন যে জামাত ইসলামী দল, কে বলেছে প্রকাশ্যে? এখন শাহরিয়ার ভাই যেভাবে বললেন, কৃষ্ণনন্দী নিশ্চয়ই জামাতের আরও পোর্টফোলিওওয়ালা নেতা। আমি মনে করব যেহেতু তিনি জাতীয় সংসদ নির্বাচন করছেন, তিনি প্রকাশ্যে বলেছেন জামাত ইসলামী কোনো ইসলামী দল না, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার দল। সুতরাং এই দলটি ইসলাম কায়েমের জন্য লড়ছে না বা ইসলামিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য লড়ছে না। সেটি জামাত ইসলামীর আমিরও 2-3 বার রিপিটেডলি বলেছেন যে জামাত ইসলামী রাষ্ট্র বানাইতে চায় না। এবং জামাত ইসলামীর যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, তিনিও বলেছেন জামাত ইসলামিক রাষ্ট্র তো বানাতে চায় না, তারা গণতান্ত্রিক রাষ্ট্র বানাতে চায়। হ্যাঁ, এখন শাহরিয়ার ভাই বলেছেন, ভাই ইনসাফ অর্থ তো আর ইসলামিক স্টেট না, ইসলামিক স্টেট ইনসাফ কায়েম ইসলামিক স্টেট ছাড়াও হতে পারে। ঠিক আছে, তো ইনসাফ আরবি শব্দটা না বলে আপনি ন্যায় বিচারের আমিরে জামাত ইনসাফের কথাই বলছেন। হ্যাঁ, ইনসাফের কথা বলেছে তিনি, কিন্তু বলেননি রাষ্ট্রের কথা বলেননি। আমি একটু বলি, ওটা বললেন, এখন তো আর ব্যক্তিগত আক্রমণ করছি না, জাস্ট আপনার কথা রিপ্লাই করছি। ইসলামিক রাষ্ট্র জামাত ইসলামী বানাতে চায় না। কৃষ্ণনন্দী দাদা বলেছে জামাত ইসলামী দল না। হ্যাঁ, যদি হয় তাহলে কৃষ্ণনন্দী দাদার নমিনেশন নিয়ে আপনার কাছে আপনি প্রশ্ন করেন আমাদের পক্ষ থেকে আমিরে জামাতের কাছে।
আরেকটি কথা বলেছেন যে প্রেসিডেন্টকে ইমপিচ করার যখন দাবি উঠলো তখন কে বাধা দিল। শাহরিয়ার ভাই একজন ব্যারিস্টার, বার এট ল করা মানুষ, আপনি আমার চেয়ে খুবই ভালো বোঝেন একজন প্রেসিডেন্টকে ইমপিচ করতে হলে কি কি প্রসিডিউর ফলো করতে হয় সেটি নিশ্চয়ই আমার চেয়ে বেশি জানেন। কনস্টিটিউশন নাই তো ভাই, আপনি Constitution- এই সরকারি গঠনগুলো আবার আপনি- দুই দিকে যান না, কেন? না, না, শাহরিয়ার আর ভাই- শাহরিয়ার বলে ব্যারিস্টার, শাহরিয়ার- আপনি তো সাংবাদিক আর ভালো জানেন, না, না, ইমপিচ শাহরিয়ার ভাই, শব্দটা তো আমি ইউজ করছেন। সাংবাদিকদের কাজ হচ্ছে আপনি তো প্রশ্ন জানেন, করা। গণ অভ্যুত্থানের পরে আর আইন নাই, এই সরকার না, 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 গঠন হলো গণ কিসের? এই সরকারের লেজিটিমেসি কি? শাহরিয়ার ভাই- এই সরকারের লেজিটিমেসি কি কোন সংবিধানে আওতায় তৈরি হলো? শাহরিয়ার ভাই আমি একটু বলি please। ইমপিচের কথা আনেন না। আমরা আপনার কাছে আবার আসবো। আমি একটু বলি, আপনাকে আমরা সুযোগ যেহেতু দিব। আপনি বলছেন আবারও যে কোনো কনস্টিটিউশন নাই, তাহলে এই সরকারটি গঠনের জন্য কোর্টে যেতে হলো, কোর্ট থেকে লেজিটিমাইজ হয়ে সাংবিধানিক ধারাবাহিকতায় সাংবিধানিক পদ্ধতিতেই এই সরকার ওত নিয়েছে, যে সরকারকে আপনারা সমর্থন জানিয়েছেন। আবার আপনিই বলছেন 5 আগস্টের পরে কোনো সংবিধান নেই। হ্যাঁ, যাই হোক, এখন আছে কি নাই সেটা সরকার ভালো বলতে পারবে। যদি সংবিধান না থাকে তাহলে এই সরকার অবৈধ। আপনি বলছেন এই সরকারের কোনো লেজিটিমেসি নাই, তার মানে এই নির্বাচন কমিশন নিয়োগ আমি দিয়েছে। বলিনি, আমি না, না, বলছি লেজিটিমেসি, আপনি কনস্টিটিউশন ধরলেন না, এই সরকার লেজিটিমেট, জনগণের সার্বভৌম ক্ষমতার অধিকারী এই আপনি যেহেতু কনস্টিটিউশনের বাইরে এই সরকার আইনের গঠন মানুষ, হয়েছে। আপনার কথাই আমি মেনে নিলাম এবং আপনার কথার সূত্র ধরেই আগাতে চাই। তার মানে এই সরকার যে নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে সেটিও অসাংবিধানিক এবং অনৈতিক কাজ করেছে বা প্রকারান্তে কনস্টিটিউশন ভায়োলেট করেছে, সেটি শাস্তিযোগ্য অপরাধ, এটি রাষ্ট্রদ্রোহ। এবং সেই নির্বাচন কমিশনের আমাদের হাতে আন্ডারে কিন্তু সময় খুব অল্প। আপনারাই আবার সংক্ষেপে নির্বাচনে যাবো গেলেন। আমরা। হ্যাঁ, তো আপনারাই আবার প্রশ্ন তুলছেন যে প্রেসিডেন্ট ইমপিচে কে বাধা দিয়েছে। কে বাধা দিয়েছে ভাই? কেউ বাধা দেয়নি, সংবিধান আটকে দিয়েছে। এই সংবিধান আছে বলেই আপনি এটিকে সংস্কার করার চিন্তা করছেন, সংস্কার করার প্রস্তাব দিচ্ছেন। যদি কোনো সংবিধান না থাকতো তাহলে সংবিধান রচনা করার প্রশ্ন আসতো। যেহেতু সংস্কার বলে আপনারা দাবি উঠাচ্ছেন, কথা বলছেন, সুতরাং সংবিধান পেছনেরটা আছে, এটাকে সংস্কার করতে চাচ্ছেন। শাহরিয়ার ভাই, আমার আবারও হাম্বল সাবমিশন আপনাদের রাজনীতিবিদদের প্রতি, বাকযুদ্ধ ভালো, তর্ক ভালো, বিতর্ক ভালো, কিন্তু তর্ক বিতর্ককে কুতর্কে রূপান্তর করে রাজনৈতিক বিভেদ, আপনি যেটি বললেন না যে জামাত এবং বিএনপিকে আলাদা করলে দেশের ক্ষতি হবে, জামাত এবং বিএনপি ঐতিহাসিকভাবেই আলাদা, পলিটিক্যালি আলাদা, ইডিওলজিক্যালি আলাদা। বিএনপি তো ইসলামিক রাষ্ট্র বানাতে চায়নি, জেহাদও করতে চায়নি। জামাতের রাজনৈতিক যে ইন্টিগ্রিটি, রাজনৈতিক যে ফিলসফি, সময় থাকবে তো? সেই ফিলসফি আপনাকে সময় অবশ্যই তার নিজস্ব ফিলসফিতে সে চলে। এখানে এই মুহূর্তে সমস্যাটা হয়েছে কি জানেন? এই মুহূর্তে যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বলতে বিএনপি আর নাই, জামাত কিন্তু রেজিমেন্টেড পার্টি, তারা কর্মী নির্ভর দল, তারা জনগণের নির্ভর দল না। সো দ্যাট এখানে একটি ভ্যাকুয়াম তৈরি হয়েছে, যে ভ্যাকুয়ামটি এনসিপির দখল করবার সুযোগ ছিল, সেই সুযোগটি কুলোকের প্ররোচনায়, কে কুলোক বুঝে নিয়েন, কুলোকের প্ররোচনায় সেটি নষ্ট হয়ে গেছে, সেই সম্ভাবনা নষ্ট হয়ে গেছে। এখন সেই মানে এক ধরনের অসম্ভব পরিবেশ তৈরি হয়েছে না, এই পরিবেশটাকে কন্টিনিউ করে, আপনি তো কোনো রাজনৈতিক দলের লোক না, রাজনীতি করেন না, কোনো রাজনৈতিক দল যারা ভারতে বৈঠক করে বা বিভিন্ন দূতাবাসে বৈঠক করে নানান অপকৌশল সাজায়, আসেন আমরা এই দেশবিরোধী চক্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, আমরা সবাই বাংলাদেশি হই। শাহরিয়ার ভাই, আসেন আমরা সবাই বাংলাদেশি হয়ে যাই, আগে বাংলাদেশকে রক্ষা করি, তারপরে শরিয়া রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র, লিবারেল রাষ্ট্র একটা নামকরণ করা যাবে। আসেন আগে বাংলাদেশটা বাঁচাই। জি, আপনাকে ধন্যবাদ জনাব শাহরিয়ার কবির। আপনি সময় চেয়েছিলেন, আপনাকে এবার সময় দেওয়া। আচ্ছা, ধন্যবাদ। প্রথম আমি কথাটা কিন্তু বলে বলিনি, মাঝখানে সে আচ্ছা, আমার এই উত্তরটা আপনি আপনাকেও বলেন। সময় দেওয়া হবে। 5 তারিখ থেকে 8 তারিখ বাংলাদেশে কোনো সরকার ছিল না, একজন রাষ্ট্রপতি ছিলেন, এবং বাংলাদেশের সংবিধানে এই বিধান নেই যে প্রধানমন্ত্রী এবং তার পার্লামেন্ট পালিয়ে গেলে কি হবে। 106 চাওয়া হয়েছিল 6 তারিখে, এবং 106 কার বুদ্ধিতে চাওয়া হয়েছিল সেটা সবাই জানে। 106-এ সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে কার মধ্যে, যে কনস্টিটিউশনের বাইরে যে কোনো কথা বলতে পারবে না। অন্তর্বর্তী সরকারের কোনো বিধান এই কনস্টিটিউশনে নাই, এবং এই কনস্টিটিউশনে অন্তর্বর্তী এই তফসিল গতে, আমার ভাই তো বললো, আমি ব্যারিস্টার সেজন্য বলে দিলাম, তফসিল গতে ছোট্ট একটু ইনপুট দিয়ে আপনি এইটার উত্তর দিয়েন। রাষ্ট্রে যদি জরুরি প্রয়োজন হয় তখন হাইকোর্টের কিছু করার আছে। শেষ করতে দেন, আগে শেষ করতে। তফসিল গতেও এই এন্ট্রিম সরকারের কি করার কোনো শপথ নেওয়ার কোনো বিধান নেই। ডকট্রিন অফ নেসেসিটি বলা হয়, এবং আর একটা গ্র্যান্ড নর্ম থিওরি কার্লসনের,
এই দুইটা থিওরি অ্যাপ্লাই করে জনগণের সর্বময় ক্ষমতা এক্সারসাইজ করে সুপ্রিম কোর্ট কি করতে পারে, রিকমেন্ডেশন করতে পারে আউটসাইড দ্য কনস্টিটিউশন। এবং সেই আউটসাইড দ্য কনস্টিটিউশন 106-এর যে অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন হলো সেটা কনস্টিটিউশনে নাই। এবং যেটা বললেন সেদিন শাহাবুদ্দিন সাহেবকে সরায় যদি আপনি রাষ্ট্রপতি নিয়োগ করতেন, আর বিপ্লবের কোনো ম্যান্ডেট লাগে না, কারণ 36শে জুলাই ইটসেলফ ইজ এ ম্যান্ডেট। 36শে জুলাই ভিত্তিতে যে সরকার গঠন হয়েছে সেই সরকারের বৈধতা দেওয়ার জন্য ভারতকেও লাগে না, অন্য কোনো রাজনৈতিক দলকেও লাগে না। সেই বৈধতা সবচেয়ে বড় ভুল সেদিন এই শপথটা পড়ায়। এবার এটাও বলে দিচ্ছি, সেদিন সবচেয়ে বড় ভুল হয়েছে একটি বিপ্লবী সরকার গঠন না করা, এবং সবচেয়ে বড় ভুল এই সংবিধানের দোয়াই দিচ্ছে অথবা সংবিধানের মধ্যে শপথ না, একটা শপথ পড়ছে এবং সে শপথটা পড়ছে শাহাবুদ্দিনের মতো লোকের কাছে।